একাডেমি, প্রতিভার বিকাশে সর্বাত্মক প্রচেষ্টায় ব্রতী। সংকট আজ দুয়ারে উপস্থিত, আমাদের মন হোক আরো সাবধানী। বুঝিয়ে দিতেই হবে বিপদের মুখে, আমরা সবাই লড়াই করতে জানি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ঘরে বসেই পড়াশোনা করছো। গোটা মানব সভ্যতা লড়াই করছে একটা মহামারীর বিরুদ্ধে। তোমরাও ঘরে বসেই লড়াইটা করছো। চিরকালই লড়াই করে টিকে থাকতে হয়েছে প্রত্যেকটা প্রজাতিকে, মানব সভ্যতাকে। অন্তত ইতিহাস সে কথাই বলে। আজ আমরা অষ্টম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে সেই লড়াইয়ের ইতিহাসই পড়ব। দশম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়টা দেখবে, আর অষ্টম শ্রেণীর ক্ষেত্রে অধ্যায় 5-এর মাঝামাঝি অংশ থেকে বিদ্রোহের বিষয়গুলো তোমরা পাবে। বিদ্রোহ বিষয়টা আলোচনা করবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষ কখন বিদ্রোহ করে। যখন সামাজিক নিপীড়নে সে জর্জরিত হয়ে পড়ে, যখন শাসন এক প্রকারের শোষণ হয়ে তাদের উপর নেমে আসে, যখন তারা সব দিক থেকে নিরুপায় অসহায় হয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়ে, ঠিক দেওয়ালে পিঠ থেকে যাবার মতো অবস্থা যখন তাদের হয়, তখনই তারা একটা প্রতিরোধী শক্তি সঞ্চয় করে ঐক্যবদ্ধভাবে সামনে এগোবার চেষ্টা করে। তাদেরই এগিয়ে যাওয়াটাই তো বিদ্রোহ। তারা তখন অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তাদের মুষ্টিবদ্ধ হাত তখন তুলে ধরে। ভারতবর্ষের ইতিহাস যদি একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে সরকারের মূল লক্ষ্য ছিল ভারতবর্ষকে নির্মম ও নিষ্ঠুরভাবে শোষণ করে তারা নিজেরা লাভবান হতে চেয়েছিল। পাশাপাশি ভারতবর্ষে নিদারুণ দারিদ্রতা, নিদারুণ অভাব ভারতবর্ষের মানুষকে আরো দুরবস্থার সম্মুখীন করেছিল সব সময়ের জন্য। এই অন্যায় অবিচারের বিরুদ্ধেই বিভিন্ন সময় বিভিন্ন বিদ্রোহ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, কখনো বা জমিদার মহাজনদের বিরুদ্ধে গড়ে উঠেছে। প্রথমেই যে বিদ্রোহগুলো কথা বলবো সেগুলো হচ্ছে আদিবাসী বা উপজাতি বিদ্রোহ। আদিবাসী বা উপজাতি কারা? যারা ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন নাগরিক, যারা সুদীর্ঘ কাল ধরে ভারতবর্ষের অরণ্য অঞ্চলে বসবাস করেছে। সেই অরণ্যবাসী মানুষরাই হলো বিভিন্ন রকমের উপজাতি বা আদিবাসী সম্প্রদায়। তারা জঙ্গলাকীর্ণ এলাকাগুলো তারা অবাঞ্ছিত গাছপালা পরিষ্কার করে, জঙ্গল সাফ করে তারা জমি তৈরি করেছে। সেই জমিতে তারা চাষবাস করে। কোথাও কোথাও যৌথ মালিকানা ভিত্তিক পদ্ধতিতে তারা ঐক্যবদ্ধভাবে তারা চাষের কাজ করে। তারা বনজ সম্পদ সংগ্রহ করে বিক্রি করে। এইভাবে বন তাদের লালন পালন করে। অর্থাৎ অরণ্য যেন তাদের পিতামাতার মতো। অরণ্যই তাদের জীবন জীবিকা, অরণ্যই তাদের বাসস্থান, অরণ্যই তাদের সব। ভারতের ব্রিটিশ শাসক অনেক আগে থেকেই লক্ষ্য করেছিল ভারতের এই বণিজ সম্পদের দিকে এবং আদিবাসী সম্প্রদায়ের দিকে, এবং তাদের উপরে ছোটখাটোভাবে নানা রকমের কর চাপিয়ে দেওয়া, বিভিন্ন জমিদার মহাজনরা সেই এলাকায় গিয়ে সুদের কারবার করা, বিশেষত সরকারের রাজস্ব চাপিয়ে দেওয়া এবং তা আনতে একদল লোককে ঠিক করা যারা সেই রাজস্ব আদায়কারী হিসাবে কাজ করবে, এবং তা অত্যাচারের মাধ্যমে আদায় করা দরিদ্র উপজাতিদের কাছ থেকে। এই সমস্ত কাজ কারবার শুরু হয়েছিল। উপজাতি সম্প্রদায় প্রচণ্ড হতাশ হয়েছিল এই ভেবে যে তাদের দীর্ঘদিনের ধারণাই ছিল জমি ঈশ্বরের সম্পত্তি, অর্থাৎ জমি আল্লাহর দান। সেই জমিতে তারা ফসল ফলায় নিজেরা পরিশ্রম করে, অথচ খাজনা দিতে হবে সরকারকে। এই বিষয়টা তাদেরকে হতবাক করেছিল। তারা অনেক ক্ষেত্রেই দিতে চায়নি, তাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করা হতো। দীর্ঘদিন ধরে যখন
জোর করে ওই এলাকায় খাজনা চাপানো হচ্ছে এবং ওই এলাকা থেকে সরকার নিজের লাভ বুঝে নিচ্ছে এবং অনেক ক্ষেত্রেই উপজাতিদের অসন্তোষের মুখে সরকার পড়ছে। সেই সময়ে সরকার চিন্তা ভাবনা করলো এই সমস্ত উপজাতি মানুষ অর্থাৎ চুয়ার, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা এই সমস্ত উপজাতি মানুষগুলোকে যদি নির্দিষ্ট আইনে বেঁধে ফেলা হয় এবং তাদেরকে যদি বোঝানো হয় যে সরকারের আইন মানেই সে আইন মানতে হবে, অর্থাৎ আইনে যদি রাজস্ব দেবার কথা বলা থাকে তাহলে তা দিতেই হবে বাধ্যতামূলকভাবে, এটা যদি তাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া যায়, তাদের মজ্জাগত করে দেওয়া যায়, তাহলে তারা বোধহয় সেই রাজস্ব এবং যাবতীয় কর তাদের উপর চাপানো হবে সেগুলো তারা দিতে বাধ্য থাকবে। এই ভাবনার বশবর্তী হয়ে 1865 সালে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় এবং পরে 1878 সালে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয়। এই অরণ্য আইনে কি বলা হয়েছিল? বলা হয়েছিল অরণ্যে ঘেরা সমস্ত জমি সরকারের সম্পত্তি এবং সেই জমিতে বাস করা, চাষ করা, জীবন জীবিকা নির্বাহ করা ইত্যাদির জন্য সরকারের কাছে রাজস্বের অর্থ দিতে হবে এবং সেই রাজস্ব ক্রমবর্ধমান হলেও তা মেটাতে হবে বাধ্যতামূলকভাবে। এই পরিস্থিতিটা চালু হবার পরেই শুধু নয়, আইন সিদ্ধ হলো হয়তো 1865 থেকে, কিন্তু তার আগেও ঠিক একই রকম নিয়ম নীতি ওই এলাকার উপরে সরকার কিন্তু প্রয়োগ করছিল, যেটা আদিবাসী উপজাতি সম্প্রদায় কখনোই মেনে নিতে পারেনি। তাদের অরণ্যে ঘেরা সম্পত্তি, তাদের দীর্ঘদিনের আবাসভূমি, তাদের দীর্ঘদিনের বিচরণ ভূমি সরকারের সম্পত্তি হয়ে যাওয়ায় তাদের জীবনে দুঃখ, কষ্ট, দুর্দশা নেমে এলো। তারা প্রচণ্ড দারিদ্রতায় নিমজ্জিত হতে থাকলো। দরিদ্র উপজাতিরা নানাভাবে অত্যাচারিত হতে থাকলো সেই রাজস্ব দিতে না পেরে। শুধুই কি রাজস্ব দেওয়াটা যেমন একটা অসন্তোষের কাজ, তাদের কাছে অসন্তোষের বিষয়, ঠিক তেমনই রাজস্বটা যখন ক্রমবর্ধমান হতো, মাঝে মাঝেই বেড়ে যেত, তখন দরিদ্র উপজাতিরা তা দিতে পারত না এবং তখন তাদের উপর নির্মম অত্যাচার নেমে আসতো। যে সমস্ত জমিদার শ্রেণীর লোক এবং সরকারের অনুগত যে সমস্ত কর্মীরা বা রাজস্ব আদায়কারী হিসাবে তাদের এলাকায় আসতো, তারা নিষ্ঠুর নিপীড়ন নামিয়ে আনতো এই সমস্ত আদিবাসীদের উপর। এইভাবে দীর্ঘদিন তারা অত্যাচারিত হতে থাকলো, ঠিক যেন তারা নিজ ভূমে পরবাসী হয়ে গেল। দীর্ঘদিনের স্বাধীন বিচরণ ভূমি তাদের কাছে যেন একটা পরাধীনতার অভিশাপ হয়ে নেমে এলো। এই পরিস্থিতিতে অনেক সময় তারা দারিদ্রতার কারণে, রাজস্ব দিতে না পারার কারণে যেমন অত্যাচারিত হতো, তেমন রাজস্ব পরিশোধের জন্য মহাজনদের কাছে টাকা ধার করত। মহাজনরা সেই টাকা চড়া সুদে তাদেরকে দিত। সেই সুদের টাকা দিতে না পারলে মহাজনরাও কম অত্যাচার করতো না। পাশাপাশি একদল অসাধু ব্যবসায়ী তাদের এলাকায় আসতো, তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদেরকে ওজনে ঠকিয়ে জিনিসপত্র বিক্রি করত, আবার বনজ দ্রব্য তাদের কাছ থেকে কিনে বাইরে গিয়ে বেশি দামে বিক্রি করতো, সেক্ষেত্রেও তাদের ওজনে দামের ক্ষেত্রে ঠকাতো। রেলপথ তৈরি থেকে শুরু করে রাস্তা তৈরি, এরকম যাবতীয় পরিশ্রম সাধ্য কাজগুলোতে এই সমস্ত উপজাতি মানুষদেরকে কাজে লাগানো হতো। তারা এই সমস্ত পরিশ্রম সাধ্য কাজ করবার পরে কখনো বা সেটা বেগার শ্রম বলে পরিণত হতো, তাকে মজুরি দেওয়া হতো না, কখনো আবার অতি অল্প মজুরি দেওয়া হতো। যখন রাজস্ব দিতে না পারার কারণে বা মহাজনের টাকা শোধ করতে না পারার কারণে তারা অত্যাচারিত হতো, তখন শুধু তারাই অত্যাচারিত হতো না, তাদের বাড়ির শিশু, বৃদ্ধ, মহিলা থেকে শুরু করে প্রত্যেকে অত্যাচারিত হতো। অত্যাচার ভীষণভাবে মাত্রা ছাড়িয়ে যেত। তাদের বাড়ির গৃহপালিত হাঁস, মুরগি, গরু ইত্যাদি কেড়ে নেওয়া হতো, তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতো, স্ত্রী কন্যাকে লাঞ্ছনা করা হতো। এই নির্মম নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধেই তারা একসময় গর্জে উঠেছিল। বিভিন্ন উপজাতি সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সময় প্রতিবাদে নেমেছিল। এগুলোই উপজাতি বিদ্রোহ। এই প্রত্যেকটা বিদ্রোহের কারণ মোটামুটিভাবে একই রকম: রাজস্ব আরোপ, অরণ্য আইন অনুসারে তাদেরকে আবদ্ধ রাখা, তাদেরকে রাজস্ব দিতে বাধ্য করা, রাজস্ব ক্রমবর্ধমান হয়ে যাওয়া, বেড়ে যাওয়া, তা দিতে না পারলে অত্যাচারিত হওয়া, তাদেরকে বেকার শ্রম দিতে বাধ্য করা,
অল্প মজুরিতে খাটিয়ে নেওয়া, এইভাবে দীর্ঘদিনের একটা বঞ্চনার শিকার এই উপজাতি সম্প্রদায়। তোমরা দেখতে পাচ্ছ, এই সালগুলো লক্ষ্য করলেই দেখতে পাবে 1865-তে যখন ঔপনিবেশিক অরণ্য আইন পাস হচ্ছে, ঠিক তার আগেই আদিবাসীরা অনেক এলাকায় বিভিন্ন সম্প্রদায় কিন্তু তারা নিজেদের এলাকায় ঐক্যবদ্ধ সংগ্রাম ব্রিটিশের বিরুদ্ধে গড়ে তুলেছিল। অর্থাৎ তাদের এই অসন্তোষ এবং সংগ্রাম, যেটা উপজাতিরা বেআইনি করের বিরুদ্ধে করেছিল, সেটাকেই বোধহয় আইনসিদ্ধভাবে উপজাতিদের সামনে উপস্থাপনা করবার জন্যই 1865 এবং 78 সালে সরকার আইন পাস করলো। কিন্তু আইন পাস করার পরেও উপজাতিরা এই আগ্রাসন মেনে নিল। অনেক ক্ষেত্রেই উপজাতিদের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যেও পড়তে হয়েছিল, তাদের ধর্মান্তরিত হতে হতো। যেমন সন্ন্যাসী ফকিরদের কথা যদি বলি, কারণ তাদের ভীষণভাবে ধর্মের উপর হস্তক্ষেপ করা হয়েছিল, যেটা তাদের আন্দোলনের একটা অন্যতম কারণও ছিল। এই সমস্ত বিদ্রোহের কারণগুলো মোটামুটি একই রকম। চুয়ার বিদ্রোহের ক্ষেত্রে যদি বলি, তাহলে প্রথম পর্বে ধলভূমের রাজা জগন্নাথ সিংহ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। দ্বিতীয় পর্বে দুর্জন সিং রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। এইভাবে বেশ কয়েকজন নেতা বা নেত্রী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। কোল বিদ্রোহের ক্ষেত্রে যদি দেখি, কোল বিদ্রোহের ক্ষেত্রে 1831-32 সালে বুদ্ধু ভগত, জোয়া ভগত তারা কোলদেরকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। ভিল বিদ্রোহের ক্ষেত্রে চীন নায়ক, শিউরাম তারা নেতৃত্ব দিচ্ছে 1819 সালে। সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে সিধু, কানু, চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি এরা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। একটা বিষয় সাঁওতাল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ প্রসঙ্গে এবং অন্যান্য বিদ্রোহ প্রসঙ্গেও বলে রাখি যে এই সমস্ত উপজাতি মানুষরা যখন ঐক্যবদ্ধ হচ্ছিল, তখন তাদের ঐক্যবদ্ধ হওয়ার উপায়টা ছিল ধর্ম। তারা ধর্মকে কেন্দ্র করে প্রথমত উঠে দাঁড়াতে চেয়েছিল, তারপর প্রতিবাদটা ছড়িয়ে দিয়েছিল সামাজিক ক্ষেত্রে। অর্থাৎ ধর্মকে ঘিরে তারা ঐক্যবদ্ধ হয়ে একটা সামাজিক শোষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন কিন্তু তারা গড়ে তুলেছিল। অর্থাৎ এই আন্দোলনগুলোতে ধর্ম এবং সমাজ দুইয়ের প্রভাব মিলেমিশে একাকার হয়ে গেছে এই আন্দোলনগুলোতে। সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে যদি বলি, সিধু কানু শাল গাছের, তাদের ধর্মীয় ক্ষেত্রে শাল গাছের ছোট ডাল হলো তাদের ঐক্যতার প্রতীক। শাল গাছের ছোট ছোট ডাল তারা সাঁওতালদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, ঐক্যবদ্ধ হবার বার্তা দিচ্ছে এবং তারা জানাচ্ছে যে সিধু কানু ঈশ্বরের কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। অর্থাৎ ধর্মকে ঘিরে তারা সেই সময় ঐক্যবদ্ধ হচ্ছে। প্রথম যখন ভাগনাডিহির মাঠ, তোমরা নাম শুনে থাকবে, ভাগনাডিহির মাঠে প্রথম যখন সাঁওতাল বিদ্রোহ শুরু হচ্ছে, তখন 10,000 সাঁওতাল একত্রিতভাবে সমবেত হচ্ছে। অর্থাৎ কি ভয়ানক আকার এক একটা আন্দোলন ধারণ করেছিল সেটা তোমরা বুঝতেই পারছো। মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রে বিরসা মুন্ডা উপজাতির মানুষ বিরসা মুন্ডাকে বিরসা ভগবান বলতো। তো সেই বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা উপজাতির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, তারাও ধর্মকে ঘিরে ঐক্যবদ্ধ হচ্ছে, পরে একটা বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলছে। এই প্রত্যেকটা আন্দোলনের মূল পরিণতি কিন্তু তাদের ব্যর্থতা, তাদের নেতাদের মৃত্যু, অনেক উপজাতি মানুষের অত্যাচারের মুখোমুখি হওয়া বা মৃত্যুবরণ করা। কিন্তু তা সত্ত্বেও তারা পিছপা হয়নি। একটা নির্মম অন্যায়ের বিরুদ্ধে একটা জ্বলন্ত প্রতিবাদের খুব প্রয়োজন ছিল। অর্থাৎ ভারতবর্ষের উপজাতি সম্প্রদায় তারা তাদের চেতনা দিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে কিন্তু সামিল হয়েছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কয়েকজন নেতার যদি নাম বলতে বলা হয়, তাহলে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী, এরকম কয়েকজনের নাম বলা যেতে পারে। এবার মূলত যে আন্দোলন দুটোর কথা বলবো, ওয়াহাবি আন্দোলন এবং ফরাজি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন ইসলামের পুনরুজ্জীবনের আন্দোলন। ওয়াহাবি কথাটা এসেছে ওয়াহাব থেকে। ওয়াহাবি কথাটার অর্থ হলো নবজাগরণ। আরবে আব্দুল ওয়াহাব এই মতাদর্শটির প্রতিষ্ঠা। তার কাছ থেকে দীক্ষা পেয়ে ভারতে এই মতাদর্শের প্রতিষ্ঠা করেন উত্তরপ্রদেশের রায়বেরেলির বাসিন্দা সৈয়দ আহমদ। পরে মক্কায় হজ করতে গিয়ে বাংলার
উত্তর চব্বিশ পরগনার ছেলে তিতুমির, যার প্রকৃত নাম মীর নিসার আলী, তিতুমির সৈয়দ আহমদের কাছ থেকে এই ওয়াহাবি মতাদর্শে দীক্ষা পান এবং যাবতীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে ইসলামের আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার একটা দীক্ষা পান। পরবর্তীকালে তার হাত ধরে উত্তর চব্বিশ পরগনার নারকেলবেড়িয়া অঞ্চলে, বারাসাত অঞ্চলে একটা বিরাট বিদ্রোহ সংগঠিত হয় এই ওয়াহাবি মতাদর্শের গাইডলাইনটাকে পাথেয় করে। তিতুমিরের ওই আন্দোলনটাকে আমরা বারাসাত বিদ্রোহ বলি। প্রসঙ্গত বলি, ওয়াহাবি মতাদর্শের মূল বৈশিষ্ট্য হলো ইসলামের পুনরুজ্জীবন ও ইসলামের শুদ্ধিকরণ। অর্থাৎ ইসলাম যে সত্যের কথা বলে, ইসলাম যে মানুষের সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য এবং মানুষের জীবন যাপনের জন্য যে একটা আদর্শ গাইডলাইন হতে পারে, সেটা সমস্ত মানুষের মধ্যে এবং বিশেষত মুসলমানদের মধ্যে ততটা গুরুত্বপূর্ণভাবে প্রচারিত ছিল না এবং অনেক মানুষই অনেক ভুল নিয়মের বশবর্তী হতো, যেটা ইসলামের ক্ষেত্রে অমর্যাদাকর হয়ে উঠত। যার ফলে মানুষকে পুনরুজ্জীবিত করা, ইসলামের প্রকৃত বৈশিষ্ট্য তাদের সামনে তুলে ধরা, এই ওয়াহাবি মতাদর্শের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। ওয়াহাবি আন্দোলনকে এজন্যই তরিকা ই মোহাম্মদিয়া বলা হয়। তরিকা কথার অর্থ হলো পথ, তরিকা ই মোহাম্মদিয়া কথাটার অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। বলা হয় ওয়াহাবি আন্দোলন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পথে পরিচালিত হয়েছিল, তাই এই আন্দোলন তরিকা ই মোহাম্মদিয়া। ওয়াহাবি মতাদর্শে দীক্ষিত হয়ে উত্তর চব্বিশ পরগনার বারাসাত অঞ্চলে যখন তিতুমির আন্দোলন গড়ে তুলছেন, তখন এলাকার যাবতীয় হিন্দু জমিদার থেকে শুরু করে মহাজন, অন্যায়কারী, শোষক, তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদে গর্জে উঠছেন সাধারণ মানুষকে নিয়ে, তখন কলভিন, বারাসাতের যুগ্ম ম্যাজিস্ট্রেট কলভিন, প্রায় 125 জনের একটা বাহিনী তিতুমিরের আন্দোলন দমন করতে পাঠিয়েছিলেন। সেখানে সেই বাহিনী পরাজিত হয় এবং তিতুর বাহিনী, তোমরা জানো তিতুমির নারকেলবেড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, সেখানে যাবতীয় অনুন্নত অস্ত্র, ইট, বেল, পাথর, লাঠি, সরকি, এরকম অনুন্নত অস্ত্রের আঘাতেই কিন্তু তারা ব্রিটিশের সেনাবাহিনীকে পরাজিত করতে পেরেছিল। এরপর যে বিশাল বাহিনী নারকেলবেড়িয়ায় এসে উপস্থিত হয়, যার পরিণতিতে তিতুমিরের আন্দোলন পুরোপুরি দমিত হয়, সেখানে প্রচণ্ড রকম কামানের গোলা ব্যবহার করা হয়। কামানের গোলার আঘাতে তারা বাঁশের কেল্লা ভেঙে চুরমার করে দেয়। তিতুমির বীরের মতো মৃত্যুবরণ করেন যুদ্ধক্ষেত্রে। তারা বীরের মতো যুদ্ধ করেছে তিতুমির এবং তার অনুগামীরা। তিতুমিরের সেনাপতি ছিলেন গোলাম মাসুম, তাকে ভেঙে পড়া কেল্লার সামনেই ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা। এইভাবে বারাসাত বিদ্রোহের যে একটা গাইডলাইন বা যে একটা ইসলামের গাইডলাইন মেনে যে বারাসাত বিদ্রোহ তিতুমির সংগঠিত করেছিলেন, সেটাকে ব্রিটিশরা দমন করলেন। ফরাজি আন্দোলনও ইসলামের পুনরুজ্জীবনের একটা আন্দোলন। ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য, অর্থাৎ ইসলামে যে সমস্ত কর্তব্য পালনের কথা বলা আছে তা মেনে চলা। অর্থাৎ ইসলামে যদি কোনো অন্যায় না মেনে নেওয়ার কথা বলা থাকে, তাহলে সেই অন্যায়ের প্রতিরোধ করাই সর্বশ্রেষ্ঠ উপায়। ফরাজি আন্দোলনের মূল বক্তব্যটাও ঠিক সেখানে। হাজী শরিয়তুল্লাহ এই ফরাজি মতাদর্শটির প্রতিষ্ঠাতা। তিনি বলেছিলেন, ভারতবর্ষ দার উল হারবে পরিণত হয়েছে, অর্থাৎ শত্রু রাজ্যে পরিণত হয়েছে। ভারতবর্ষকে দার উল ইসলামে পরিণত করতে হবে, অর্থাৎ ধর্মের দেশ বা ধর্মরাজ্যে পরিণত করতে হবে। ফরাজি আন্দোলন এইভাবে মানুষের মধ্যে ইসলামী চিন্তাধারার বিস্তার এবং ইসলামকে নতুনভাবে, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে মানুষের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা চালিয়েছে। শরিয়তুল্লাহর মৃত্যুর পর তার ছেলে দুদু মিয়া, আসল নাম মোহাম্মদ মুসিন, তিনি এই আন্দোলন
এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার আন্দোলন যাবতীয় ব্রিটিশ জমিদার ইত্যাদি অন্যায়কারীদের বিরুদ্ধে ছিল। তাই দুদু মিয়ার মৃত্যুর পর আন্দোলনের সুযোগ্য নেতৃত্বের অভাবে খুব সহজেই আন্দোলনটা ব্রিটিশের পক্ষে দমন করা সহজ হয়ে যায় এবং আন্দোলনটাও গতি হারিয়ে ফেলে। নীল বিদ্রোহের কথা বলবো। ভারতবর্ষের ইতিহাসে এই সাঁওতাল বিদ্রোহের সময় যদি উপজাতি বিদ্রোহগুলোর মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার নেমে এসে থাকে, তাহলে কৃষক আন্দোলনের সার্বিক দিকটা যদি দেখতে চাই, তাহলে নীল বিদ্রোহে প্রেক্ষাপট দেখতে হবে এবং সেখানে বুঝতে হবে যে নীল চাষিদের ওপরেই বোধহয় সর্বোত্তম অত্যাচার নেমে এসেছিল। বোধহয় এতটা নিষ্ঠুর বর্বর অত্যাচার তেমনভাবে আর কোথাও নেমে আসেনি। তোমরা অনেকেই নীল চাষের গল্প শুনেছ যে চাষিদেরকে দাদন দেওয়া হতো, অগ্রিম অর্থ দিয়ে নীল চাষ করতে বাধ্য করা হতো। নীল এমনই একটি উৎপাদনের জিনিস যেটা উৎপাদনের ফলে জমিটা ভীষণভাবে অনুর্বর হয়ে পড়তো এবং সেই জমিতে খাদ্য ফসলের চাষের আর কোনো রকমের সুযোগ থাকতো না, পরিবেশও থাকতো না। মাটি অনুর্বর হয়ে পড়তো, চাষিরা এই নীল চাষ করতে চাইতো না, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে জোর করে নীল চাষে প্রবৃত্ত করা হতো এবং নীল চাষ না করলে তাদেরকে ভীষণ রকম অত্যাচার করা হতো। দাদন অর্থ দেওয়ার ফলে চাষের সমস্ত ফসল অর্থাৎ নীলকরদের হাতে চাষিরা তুলে দিতে বাধ্য থাকত। এই নীল চাষের সময়ে খাদ্য ফসলের চাষ ধীরে ধীরে কমে যাওয়া অর্থাৎ অনাহার এবং দুর্ভিক্ষের একটা পটভূমি তৈরি হওয়া, পাশাপাশি নীলকর ও জমিদার মহাজনদের সম্মিলিত অত্যাচার নীল চাষিদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। এই পরিস্থিতিতে এই নীল চাষিরা ঐক্যবদ্ধ হয়ে তারা আর নীল চাষ করবে না এই দাবিকে কেন্দ্র করে তারা নীলকরদের বিরুদ্ধে এবং সর্বোপরি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর বিদ্রোহ ঘোষণা করে। সেটাই 1859-60 সালের নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহের কাহিনীকে উপজীব্য করে এবং নীল চাষিদের ওপর যে অত্যাচার হতো সেই অত্যাচারকে ঘিরে নাট্যকার দীনবন্ধু মিত্র লিখেছিলেন নীল দর্পণ নাটক। অত্যন্ত মর্মস্পর্শী চিত্র সেই নাটকে ফুটে উঠেছিল। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট থেকে শুরু করে সেই সময়কার অজস্র পত্রপত্রিকায় নীল চাষিদের সপক্ষে লেখা হয়েছে। ব্রিটিশের দমন নীতি এবং ব্রিটিশের শোষণ নীতি, পাশাপাশি নীলকরদের অত্যাচারের নীতি ইত্যাদির একটা তীব্র প্রতিবাদ অজস্র পত্রপত্রিকায় করা হয়েছে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়টে একটা জায়গায় লিখেছিলেন, এমন একটা বাক্স নীল ইংল্যান্ডে পৌঁছায় না যেটা মানুষের রক্তে রঞ্জিত নয়। ভাবো, এমন একটা বাক্স নীল ইংল্যান্ডে পৌঁছায় না যেটা মানুষের রক্তে রঞ্জিত নয়। অর্থাৎ কি পরিমাণ পরিশ্রমে, কি পরিমাণ অত্যাচারকে সঙ্গী করে চাষিকে নীল ফলাতে হতো। কেনই নীলকররা আমাদের দেশকে বেছে নিয়েছিল নীল ফলানোর জন্য? ইংল্যান্ডে বস্ত্রশিল্পে বিপ্লব হয়েছে তাদের নিজেদের দেশে, সেই বস্ত্রশিল্পের ক্ষেত্রে নীল তাদের একটা অত্যাবশ্যকীয় দ্রব্য, সেটা তাদের লাগবেই। তাই তারা তাদের উপনিবেশ ভারতবর্ষকে শোষণের মাধ্যমে তাদের প্রয়োজনীয় নীলটা তারা সংগ্রহ করে নিতে চেয়েছিল। এইভাবে নীল বিদ্রোহের মাধ্যমে নীল চাষিরা নীলকরদের জাল থেকে মুক্তি পায়। আর এর আগে যে সমস্ত উপজাতি বিদ্রোহের কথা বলেছি তাদের প্রত্যেকটা আন্দোলনই ব্রিটিশ সরকার হয়তোবা দমন করেছিল, তবু পুরোপুরি আন্দোলন নিষ্ফল হয়নি। ব্রিটিশ সরকার প্রতিটা আন্দোলনে মর্মে মর্মে উপলব্ধি করেছিল যে ভারতীয়দের শক্তি কতটা। তারা মর্মে মর্মে উপলব্ধি করেছিল যে এদেশে অন্যায়ভাবে শোষণ চাপিয়ে দিলে এদেশের মানুষ মেনে নেবে না, একটা সময় প্রতিবাদে তারা গর্জে উঠবে। এবং অনেক ক্ষেত্রে এই প্রত্যেকটা আন্দোলনের পরেই তাদের ক্ষেত্রে অত্যাচারের পরিমাণ অনেক কমেছে, রাজস্বের বোঝা অনেক কমেছে। বিশেষত কিছু কিছু এলাকায়, যেমন কোল বিদ্রোহের ক্ষেত্রে
একটা আলাদা এলাকা তাদের নির্ধারিত করে দেওয়া হয়েছে। সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রেও সাঁওতাল পরগনাকে একটা স্বতন্ত্র এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রেও তাদের যৌথ মালিকানা ব্যবস্থা যেটা, সেই যৌথ মালিকানা ভিত্তিক চাষ প্রথা, খুদকাঠি প্রথা, সেটা স্বীকার করে নেওয়া হয়েছে। এবং সাংস্কৃতিক ও ধর্মীয় আগ্রাসন থেকে তারা অনেক ক্ষেত্রে রক্ষা পেয়েছে। জমিদার, মহাজন, ব্যবসায়ী এদের নিপীড়নের হাত থেকেও তারা অনেকটা রেহাই পেয়েছে। অর্থাৎ হাতে অস্ত্র তুলে নিয়ে প্রতিবাদের ভিত্তিতে তারা নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে গড়বার একটা চেষ্টা করেছে, এ কথা বলতে পারি। সর্বোপরি যে বিদ্রোহের কথা বলবো, মহাবিদ্রোহ। দশম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের চতুর্থ অধ্যায়ের একেবারে প্রথমেই পাবে মহাবিদ্রোহের শুধুমাত্র প্রকৃতি। আর অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা তোমাদের ওই অধ্যায়ই পাবে, অর্থাৎ পঞ্চম অধ্যায়। মহাবিদ্রোহে যেহেতু বিদ্রোহটা সিপাহীদের দ্বারা শুরু হয়েছিল, সেজন্য বলি যে ভারতবর্ষে ব্রিটিশ সরকার একদল ভারতীয়কে সিপাহীর চাকরি দিয়েছিল। তারা ব্রিটিশের নিয়ম মেনে, ব্রিটিশের অর্ডার পালন করতে তারা বাধ্য থাকতো এবং ভারতবর্ষকে আরো ভালো করে শোষণ করার জন্য এই সিপাহীদের দ্বারাই, সিপাহীদের শক্তিকে তারা কিন্তু ব্রিটিশরা কিন্তু ব্যবহার করত। সিপাহীরা অনিচ্ছা সত্ত্বেও তাদের অধীনে চাকরি করতে বাধ্য থাকত। ব্রিটিশের বাহিনীতে যে ইউরোপীয় সেনারা ছিলেন তারা বেশি বেতন পেতেন, তারা ভালো মানের খাবার পেতেন, থাকার জায়গা ভালো ছিল, খুব দূরে দূরে যুদ্ধক্ষেত্রে তাদের যেতে হতো না। কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে সবটাই বৈষম্যমূলকভাবে ঘটানো হতো। তাদের খাবারের মান ছিল খুব নিম্নমানের, তাদের দীর্ঘদিনের বিভিন্নভাবে তাদের বঞ্চিত হতে হতো, তাদের দূরে দূরে যুদ্ধে যেতে হতো, তাদের বেতনে বৈষম্য ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কারণে ব্রিটিশের বিরুদ্ধে একটা সঞ্চিত ক্ষোভ সিপাহীদের মনে জমা হয়েছিল। অনেক পরে আরও একটি কারণের কথা তোমরা অনেকেই শুনেছ, যেটা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ রূপে পরিগণিত হয়ে থাকে, যে একটা গুজব রটেছিল এনফিল্ড রাইফেলের কার্তুজ, যেটা সিপাহীদের ব্যবহার করতে হয় যে রাইফেল, সেই রাইফেলের কার্তুজ গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি। তাই ধর্মনাশের ভয়ে হিন্দু মুসলিম সিপাহীরা কিন্তু সেই কার্তুজ ব্যবহার করতে চায়নি। তারপরেই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে আন্দোলন ঘোষণা করেছিলেন, তার ফাঁসি হয়েছিল, তিনি মহাবিদ্রোহের প্রথম শহীদ। কিন্তু তারপরেই আন্দোলনটা একটু স্তিমিত হয়ে পড়েছিল। কিন্তু মিরাটে যখন আন্দোলন শুরু হলো, তখন থেকেই ওই মহাবিদ্রোহের প্রথম প্রকৃত সূচনা বলে ধরা হয়। তো মিরাট, লখনৌ, ঝাঁসি, ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল। বিহারে কুনওয়ার সিং, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, হজরত মহল, অযোধ্যায় বিভিন্ন স্থানে বিভিন্ন নেতা নেত্রী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই আন্দোলনের সাথে সেনাদের এবং সাধারণ মানুষের একটা জাতীয়তাবোধ ও দেশপ্রেম বেশ খানিকটা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, যার ফলে মহাবিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে একটা বিতর্কিত জায়গাতেও দাঁড়িয়ে আছে। দশম শ্রেণীর ক্ষেত্রে বলি, তোমাদের মুখ্য বিষয় যে মহাবিদ্রোহের প্রকৃতিটা ঠিক কীরকম ছিল। মহাবিদ্রোহ কি সত্যি জাতীয় স্তরের বিদ্রোহ, নাকি তা শুধুমাত্র সিপাহীদের একটা সংকীর্ণ বিদ্রোহ? এই বিতর্কটাই তোমাদেরকে পড়তে হবে। এক্ষেত্রে অনেক ঐতিহাসিক বলছেন যে শুধুমাত্র এটি সিপাহীদের বিদ্রোহ, এটিকে সংকীর্ণ অর্থে দেখবার চেষ্টা করেছেন কেমব্রিজ ঐতিহাসিকরা। আবার অনেক জাতীয়তাবাদী ঐতিহাসিক কিন্তু বলছেন এই বিদ্রোহ জাতীয়তাবাদী বিদ্রোহ, এই বিদ্রোহ দেশপ্রেমী বিদ্রোহ। এই বিদ্রোহের মধ্যে দিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং ভারতবর্ষে বিস্তারিত হয়ে যাওয়ার একটা ছড়িয়ে পড়ার একটা ভীষণ রকমের প্রবণতা ছিল এবং তা হয়েও ছিল। এর আগে এত বড় সংগ্রাম দেখা যায়নি, তাই তারা এটাকে, কার্ল মার্কসের মতো দার্শনিক এটাকে জাতীয় বিদ্রোহ বলছেন। বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার তা ইন্ডিয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে বিদ্রোহটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলছেন। আবার অন্যদিকে এই বক্তব্যের বিরোধিতা করে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, তিনি কিন্তু এই বিদ্রোহটাকে
সামন্ত বিদ্রোহ বলে চিহ্নিত করছেন। তিনি বলছেন 1857 যে বিদ্রোহটাকে ভারতের প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে, সেটি আসলে প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতা সংগ্রাম নয়। এভাবে বিভিন্ন ঐতিহাসিকদের মতপার্থক্যের পর আমরা মোটামুটিভাবে বলতে পারি যে ভারতবর্ষের এই মহাবিদ্রোহ তেমন সংকীর্ণ অর্থে কোনো বিদ্রোহ ছিল না। সমকালীন ভারতের যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, সেইখানে দাঁড়িয়ে যদি বিচার করা হয়, মোটামুটিভাবে এই বিদ্রোহের গুরুত্বটা কিন্তু অত্যন্ত অনস্বীকার্য। মহাবিদ্রোহের ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখ করতে চাই, যে মহাবিদ্রোহের পর ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর, তার শাসনের অবসান ঘটিয়ে দেওয়া হয়। যদিও ব্রিটিশ মূল দায়িত্ব নিয়ে ভারতবর্ষের শাসন পরিচালনা করছিলেন, মুঘল সম্রাট ছিলেন নিষ্ক্রিয়, তথাপি যেহেতু মহাবিদ্রোহে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে বিদ্রোহীরা আন্দোলন ঘোষণা করেছিল এবং বাহাদুর শাহ জাফরের শাসন মেনে নিতে চেয়েছিল, ব্রিটিশের শাসন অবসান ঘটাতে চেয়েছিল। তাই সেই অপরাধে অভিযুক্ত করে মুঘল সাম্রাজ্যের একেবারে শেষ অবস্থা পুরোপুরিভাবে ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরের বিচারের ব্যবস্থা করল। যেখানে লালকেল্লায় দেওয়ানি খাসে বসে তিনি বিচার করতেন, শাসন চালাতেন, ঠিক সেইখানেই বিচার হলো বাহাদুর শাহ জাফরের। বিচারের আগে 82 বছরের বৃদ্ধ সম্রাটকে বাইরে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় এবং কোনো রকমের রাজ সিংহাসন নয়, একটা সাধারণ আসনে বসতে দেওয়া হয়। তারপর সাক্ষীদের জেরা করা শুরু হয় এবং সম্রাটের পক্ষে কাউকে কথা বলতে তেমনভাবে দেওয়া হয়নি। সম্রাটকে দোষী সাব্যস্ত করে তাকে বার্মার রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় এবং ভারতবর্ষে শুরু করা হয় মহারানী ভিক্টোরিয়ার শাসন। 1858 সালের 1 নভেম্বর ভারতে এই শাসন শুরু হয়। ব্রিটেনের রানী মহারানীকে, ভিক্টোরিয়াকে এদেশের সম্রাজ্ঞী বলে, ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয় এবং ব্রিটেনের রানী মহারানী ঘোষণাপত্র মারফত ভিক্টোরিয়া ভারতবাসীকে জানান যে কোম্পানির শাসন এদেশে ব্যর্থ হয়েছে, কোম্পানি তার দূরদর্শিতার এবং শাসনকাজ চালানোর যোগ্যতম পরিচয় দিতে পারেনি। তাই ভারতের সমস্ত শাসনভার ভিক্টোরিয়া নিজে হাতে তুলে নিলেন। যিনি এতদিন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, তাকে ভাইসরয় হিসাবে নিযুক্ত করা হলো। ভাইসরয় হিসাবে বা রাজপ্রতিনিধি হিসাবে তিনি মহারানীর ঘোষণাপত্র ভারতবাসীর উদ্দেশ্যে তুলে ধরলেন। সেই ঘোষণাপত্রে কি বলা ছিল? সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে, ব্রিটিশরা আর ভারতে রাজ্য বিস্তার বা সাম্রাজ্য বিস্তার করবে না, তারা ভারতবর্ষের মানুষের কল্যাণই হবে তাদের মূল দায়িত্ব, যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি দেবে, দেশীয় রাজারা তাদের দত্তকপুত্র গ্রহণ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। মহারানী ভিক্টোরিয়া তার প্রধানমন্ত্রী ডার্বিকে এই ঘোষণাপত্র রচনার সময় বলেছিলেন যে ঘোষণাপত্রটি এমনভাবে লিখতে হবে, এমনভাবে রচনা করতে হবে যাতে ভারতবাসী যেন এই ঘোষণাপত্রের মধ্যে একটা সহৃদয়তার প্রকাশ লক্ষ্য করে, ভারতবাসী যেন একটা কল্যাণকর শাসনের আভাস পায়। কিন্তু এ প্রসঙ্গে বলি, ঘোষণাপত্রের সুপারিশে যা কিছু বলা হয়েছিল তার কোনোটাই তেমনভাবে বাস্তবায়িত হয়। ব্রিটিশের পরিকল্পনাটাই তেমন ছিল। যখন ভারতবর্ষের পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠত, তখন সেই আন্দোলন দমন করবার পর পুনরায় যাতে না আন্দোলন, তত তাড়াতাড়ি যাতে না কোনো আন্দোলন ঘটতে পারে, সেজন্য সেই আন্দোলনের আগুনে বেশ কিছুটা ঠান্ডা জল ঢেলে দেবার মতো এমনই কিছু আশার বাণী তারা শোনাত। পরে কিন্তু তা বাস্তবায়িত হতো না। এভাবেই ভারতবর্ষের ইতিহাসে মহারানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয় এবং তার সুফল নয়, বরং ভারতবাসী তার কুফল ভোগ করতে থাকে। মোটামুটিভাবে বিদ্রোহগুলো সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দিলাম। এবার তোমরা নিজেদের পাঠ্য বই অনুসারে
মোটামুটিভাবে প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে এবং বিষয়গুলো সম্পর্কে একটু পড়াশোনা করবে। ধন্যবাদ।